জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এক দাদার জীবনের এই ভয়ঙ্কর এক ঘটনা জেনে নেব, যা ঘটল পরম দয়াল কীভাবে তিনিকে রক্ষা করলেন। সেই দাদা গত পৌষ মাসের আলোচনা পত্রিকায় ওনার এই তথ্যগুলি লিখেছেন, দেওঘর থেকে প্রকাশিত হয়েছে, আচার্যদেবের নির্দেশে তিনি লিখেছেন। জেনে নেব বিস্তারিত কি ঘটেছিল ওনার জীবনে, জানলে সত্যি আশ্চর্য হবেন। শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। এই ভিডিও থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরও বিশ্বাস ভক্তি আমাদের বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুশান্ত বিশ্বাস তিনি লিখলেন, কর্ম যখন তার ভীষণ রূপ নিয়ে প্রবল আকারে একরকম দমবন্ধ পরিবেশ সৃষ্টি করে আমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল, ঠিক তখনই কলকাতার বেহালার ঠিকানা ছেড়ে মেদিনীপুর শহরে ভাড়া বাড়িতে উঠলাম। গ্রুপ বি স্টেনোগ্রাফার হিসেবে মেদিনীপুর জজ কোর্টে জয়েন করি। বেশ ভালোই চলছিল। হঠাৎ ট্রান্সফার অর্ডার এলো, চলে যেতে হলো গড়বেতার ডিস্ট্রিক্ট কোর্টে। আমার ভাড়া বাড়ি থেকে ট্রেনে সময় লাগে প্রায় 2 ঘন্টা। ভাগ্য এমনি, অফিসে কাজের চাপটাও বাড়তে থাকলো দুরন্ত গতিতে। সব কাজ সেরে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে আমার স্ত্রীর সাথে সব কথা বলতাম। সে আশ্বাস দিয়ে বলতো সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে ভরসা করে চলো। কিন্তু দীক্ষা বা স্বস্ত্যয়নী মন্ত্র নিলেই যে সব হয়ে যায় সেটা মানতেই পারিনি। তাই আমার স্ত্রীর যেমন সহজ বিশ্বাস ছিল, আমার তা ছিল না। এক প্রকার তার জুরাজুরিতেই ইষ্টভৃতিটুকু ঠিকঠাক চলছিল। একই রকমভাবে নিরামিষ খাওয়াটাও চলছিল, তবে তখনও পর্যন্ত বিশ্বাসটাই পাকা হয়ে ওঠেনি। অফিসের কাজের চাপ ক্রমাগত বাড়তে থাকলো। যথাসময়ে ছুটি হলেই সবাই অফিস থেকে বেরিয়ে যেত, কিন্তু আমি তখন পাগলের মতো কাজ করে যেতাম। আমার কাজ শেষ করতে কোনো দিন রাত হয়ে যেত, অথচ এই কাজে কোনো ফাঁকি ছিল না। কাজের পরিমাণটাই এতটা বেশি ছিল যে সেটা পূরণ করতেই আমাকে এই রকম করতে হতো। বাড়ি ফিরতে চাইলেও স্যার বলতেন, তুমি এখানেই থেকে যাও, মাঝে মাঝে বাড়ি যেও। একটানা কাজ করে গেলেও মনটা অস্থির হয়ে থাকতো। শুধু আমার ছোট্ট ছেলেটার কথা ভেবে চুপচাপ কাজ করে যেতাম। এই প্রবল কাজের চাপে ধীরে ধীরে আমার জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো সব হারিয়ে যেতে থাকলো। আমার কাছে আমার জীবনের গুরুত্ব কমে যেতে লাগলো। কবে কখন কোন মুহূর্ত থেকে চরম বিষাদ গ্রাস করতে লাগলো আমার সমস্ত সত্তাকে। একসময় বেঁচে থাকার ইচ্ছাটাই যেন চলে গেল। শুধু দিনগত পাপ ক্ষয়ের মতো গতানুগতিকভাবে শরীরটাকে টেনে টেনে চলছিলাম দিনের পর দিন, মাসের পর মাস। আমার জীবন থেকে হাসি, আনন্দ, উল্লাস সব কোথায় মিলিয়ে গেল, শুধু কাজ আর কাজ। আমি হয়ে গেলাম রক্ত মাংসের একটা যান্ত্রিক মানুষ। অবশেষে এই পরিণতিটা যতটা ভয়ঙ্কর হতে পারে তাই ঘটতে চলল। এমনই একদিন, তারিখটা ছিল 16ই জানুয়ারি 2024। অফিস থেকে বেরিয়ে শুনশান পথে ক্লান্ত হয়ে চলতে চলতে মনে হলো, এভাবে বেঁচে থেকে কী লাভ? আমার এই অবস্থার পরিবর্তন করা আমার সাধ্যে কুলোবে না। মুহূর্তের মধ্যে একটা চরম সিদ্ধান্ত নিলাম। যাচ্ছিলাম স্টেশনের পথে। সেদিকে না গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সোজা রেল লাইন ধরে হাঁটতে লাগলাম। ট্রেনের সময় আমার জানা ছিল এখনই ট্রেন স্টেশনে ঢুকবে। সোজা লাইনের উপর উঠে দাঁড়িয়ে গেলাম। স্টেশনে ঢুকছে বলে যদিও ট্রেনের গতি কম ছিল, অত বড় যান্ত্রিক দানবটার বিরাট শরীর ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল তার লাইন থেকে। তখনও আমার জ্ঞান ছিল। তারপরে তাকিয়ে দেখলাম আমার বাম পাটা হাঁটুর নিচে থেকে নেই, দূরে কেটে পড়ে আছে। সেই মুহূর্ত থেকে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখলাম একজন মানুষ আমাকে কুলে করে নিয়ে চলেছেন। পরে জেনেছিলাম উনি জিআরপি অফিসার। তার কুলেই আবার জ্ঞান হারিয়ে ফেলি। পুনরায় জ্ঞান ফেরার পর দেখলাম মেদিনীপুর মেডিকেল হাসপাতালের বেডে শুয়ে আছি। ছেলের মুখে শুনলাম
সে কারো মাধ্যমে সব ঘটনা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে নিবেদন করেছিল। তিনি ডাক্তার স্বরূপ চক্রবর্তীদাকে সব দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আচার্যদেবের আশীর্বাদে আর ডাক্তার স্বরূপ চক্রবর্তীদার তত্ত্বাবধানে এবং অবশ্যই অন্যান্য ডাক্তার আর নার্সদের আন্তরিক চেষ্টায় মাত্র 1.5 মাসের মধ্যে আমি অত বড় দুর্ঘটনা থেকে বেঁচে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি থেকে চেক আপ চলছিল। শ্রী শ্রী আচার্যদেব সবচেয়ে ভালো উন্নত ধরনের কৃত্রিম পা লাগাতে বলেছিলেন এবং বলেছিলেন পা লাগানোর পর যেন তাঁর কাছে আসি। তাঁর আশীর্বাদে একটা এনজিওর মাধ্যমে জয়পুর থেকে সবচেয়ে ভালো কৃত্রিম পা জোগাড় হয়ে গেল। দুবার অপারেশনের পর এবং ট্রায়াল দিয়ে আমি স্বাভাবিক জীবনে ফিরলাম। এই অ্যাক্সিডেন্টের পর বহুবার চাকরিতে বদলির চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টায় সফল হতে পারিনি। কৃত্রিম পা লাগানোর পর তাঁর আশীর্বাদে সেই বদলি হয়ে গেল। ফিরে এলাম মেদিনীপুর জজ কোর্টে। এরপর ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি কিনে নেওয়ার সুযোগ হলো। আমার সারা শরীরে আর কোথাও কোনো আঘাত ছিল না, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। এই সময় আমার ছোট্ট ছেলেটা একটা সর্বভারতীয় পরীক্ষায় ভালো ফল করে। হতাশায় ক্লান্তিতে অবসন্ন হয়ে জীবনের এই একঘেয়েমিতে ভরা কর্মচক্রের জালে জড়িয়ে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে মরে বাঁচতে চেয়েছিলাম। মরা আর হলো না। এই অপরাধের মাসুল দিতে হলো একটা পাকে হারিয়ে। পরবর্তীতে ফিরে পেলাম আমার জীবনের ঠাকুরকে আর কিছু দরদি গুরু ভাই, যারা সব সময় আমার পরিবারের পাশে থেকে সাহায্য করে এই অবস্থা থেকে মুক্তি পেতে যথাসাধ্য করেছেন। আমার এই ফিরে পাওয়া জীবনটা বা ঠাকুরের মানুষে ভরা এই জগৎটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। হারিয়েছে খুব সামান্যই, পরবর্তীতে ফিরে পেয়েছি অনেক। ঠাকুরের প্রতি আমার স্ত্রীর গভীর বিশ্বাস, একান্ত নির্ভরতা আমার জীবনটাকে চরম বিপর্যয়ের হাত থেকে মুক্তি দিয়েছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তার বিশ্বাস দিয়েই সে আমার বিশ্বাসকে গভীর করে তুলেছে। আমার পরিবারের সব সদস্যের মধ্যেই সেই অটুট বিশ্বাস জীবন্ত হয়ে উঠেছে। শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ মতো 2024-এর ডিসেম্বরের প্রথম দিকে তাঁর দর্শনে দেওঘর এলাম। তাঁর সামনে এসে তাঁকে দর্শন প্রণাম করে প্রবল আবেগে আমার এই চরম বিপর্যয়ের কথা সব নিবেদন করি। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের মতো এলোমেলোভাবে আমার জীবন কথা তিনি অত্যন্ত ধৈর্যের সাথে শুনেন। আদেশ করেন আনুপূর্বিক সব কিছু লিখে দেওয়ার জন্য। পরিশেষে বলি, কিছু মূল্য দিয়ে আমি যা ফিরে পেয়েছি, গুরুর প্রতি সেই চরম বিশ্বাস কোনো সাধনা দিয়েই আয়ত্ত করা আমার পক্ষে সম্ভব ছিল না। একটা কথা বলতে ইচ্ছা হয়, অসহায় অবস্থায় পড়ে আমরা যখন ভুল সিদ্ধান্ত নিতে অগ্রসর হই, তখনও তিনি আমাদের ছেড়ে যান না, অমঙ্গলকেও মঙ্গলে নিয়ন্ত্রণ করেন। পরিবারের মধ্যে একজনও যদি তেমন বিশ্বাসী হয়, তবে তার সেই বিশ্বাস রক্ষা করার জন্যই তিনি অঘটন ঘটাতে পারেন, যা আমার এবং আমার পরিবারের জীবনে ঘটেছে। বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে আমার জীবনে বিশ্বাসই জয়ী হয়ে উঠেছে। ইষ্ট অনুশাসিত পথে চলার প্রচেষ্টা আর অভ্যাসের ফলে চরম অমঙ্গলের হাত থেকে রক্ষা পেয়েছি। তথ্যগুলি আলোচনা পোস্ট 1431 জানুয়ারি 2025 হইতে সংগৃহীত। জয় গুরু।